পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বঙ্গভবন সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেন। শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শিনিন রশিদ। সোমবার সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড অফ রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। মালদ্বীপের নতুন হাই কমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বন্ধুপ্রতিম দেশ মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। রাষ্ট্রপতি আশা করেন আগামীতে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে এবং ব্যবসা বাণিজ্যের পরিধিও বৃদ্ধি পাবে। তিনি মালদ্বীপে বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগ দেওয়ায় মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন কার্যকর ভূমিকা রাখছে। তিনি ডাক্তারি ও প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষার জন্য মালদ্বীপের শিক্ষার্থীরা বাংলাদেশকে বেছে নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার পরিবারের সদস্যরা বিদেশে কি কাজ করেন, কোথায় চাকরি করেন, তাদের টাকার উৎস কি, তা কাউকে জানানো হয়নি। রিজভী বলেন, তারা বিদেশে হাজার হাজার কোটি টাকা দিয়ে বিজনেস করছে। সেই টাকা কোথায়? মূলত দেশের টাকা লুট করে তারা বিদেশে বিলাসিতা করছেন। সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী দাবি করেন, সরকার মেঘা প্রজেক্টের নামে লাখ লক্ষ কোটি কোটি টাকা পাচার করছে। এটি আমার কথা নয়, সালমান এফ রহমানও জানিয়েছেন কিভাবে হাসিনা লাখ কোটি টাকা পাচার করছেন। এছাড়াও রুহুল কবির রিজভী আরো বলেন, আমরা আন্দোলন করেছি, আত্মসমর্পণ করিনি। শেখ হাসিনা আমাদের কারাগারে প্রেরণ করছে। কারাগার থেকে বের হয়ে আবার এই অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন থেকে পিছু পা হয়নি। অনিচ্ছাকৃত ভুলে এস আলমের গাড়ি ব্যবহার করার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে রাজধানী গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দুঃখ প্রকাশ করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ 10 বছর পর আমার নিজ নির্বাচনী জেলায় সংবর্ধনা অংশ নিয়েছিলাম। আমি বিমানবন্দর থেকে নেমে কোন গাড়িতে করে যাব সেটা তো আমি ঠিক করতে পারিনি। যারা সংবর্ধনার আয়োজন করেছিল চাকুরিয়া জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ঠিক করে দিয়েছে। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান JM কাদের। সোমবার বারিধারার ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি জানান, জাতীয় পার্টি চেয়ারম্যান JM কাদের ব্রিটিশ হাই কমিশনার বাসভবন পৌঁছালে তাকে স্বাগত জানান সারোয়ার কুক। বৈঠকে অংশ নেওয়ায় জাতীয় পার্টি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান ব্রিটিশ হাই কমিশনার। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়েছে গণ অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক সভাপতি ভিপি নুরুল হকের নেতৃত্বাধীন এই দলকে আজ সোমবার নিবন্ধন দেয় ইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধনের জন্য দলটি ইসিতে আবেদন করেছিল, তবে তখন দলটিকে নিবন্ধন দেয়নি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ইসি। তখন ইসির এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরিবর্তিত পরিস্থিতিতে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিল হাবিবুল আউয়াল কমিশন। ইসি সচিব শফিউল আজিমের সই করা এই সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী গণ অধিকার পরিষদকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। এই দলের জন্য ট্র্যাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলের নিবন্ধন নম্বর 51। রাজধানীর আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় আদালতে আনা হলে কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় অঝরে কাটলেন ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। আজ সোমবার বিকাল 3:35 দিকে হাজী সেলিমকে হাজির করে পুলিশ। সেখান থেকে পুলিশের নিরাপত্তায় তাকে কাঠগড়ায় নেওয়া হয়। তখন এজলাসে আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়ে হাত জোড় করে কাঁদতে থাকেন তিনি। লালবাগ থানার আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন লালবাগ থানার উপপরিদর্শক আক্কাস মিয়া। শুনানি শেষে আদালত তাকে 5 দিনের রিমান্ডে পাঠান। গতকাল রোববার মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্তে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মাইনুল হাসানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ব্রিগেডিয়ার জেনারেল আল আমিনের নেতৃত্বে সেনাবাহিনীর প্রশিক্ষণরত একটি প্রতিনিধি দলের সঙ্গে
ডিএমপি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্ত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয় সেই সম্পর্কে জানতে ডিএমপি কমিশনারকে প্রশ্ন করেন। ডিএমপি কমিশনার প্রত্যেকের প্রশ্ন শোনেন এবং উত্তর প্রদান করেন। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেট। যুক্তরাষ্ট্র স্বাস্থ্য, শিক্ষা, শ্রম, শাসন এবং রোহিঙ্গা ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও জানান তিনি। সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে একথা জানান মার্কিন কূটনীতিক। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ সরকারি সব কর্মচারীকে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন মোহাম্মদ মোখলেছুর রহমান। এর আগে গতকাল রোববার জনপ্রশাসনের সিনিয়র সচিব এক বিজ্ঞপ্তিতে সরকারি সব কর্মচারীকে সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার নির্দেশের কথা জানান। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের উপর হামলার ঘটনায় তাদের ঢাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বন্ধ ছিল সেখানকার সেবাদান কার্যক্রম। এরপর রোববার রাতে জরুরি বিভাগে সেবাদান কার্যক্রম চালু হলেও বন্ধ ছিল বহির্বিভাগ। এবার বহির্বিভাগেও সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। আগামীকাল মঙ্গলবার থেকে সীমিত পরিসরে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বহির্বিভাগ চালু থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকদের মুখপাত্র নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার আব্দুল আহাদ।